গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব শিক্ষণ মডেলের মৌলিক উপাদান অর্থাৎ ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ টিচিং মেথড মডেল। তো আমরা এই যে কোন পদ্ধতিতে শিক্ষাদান করব বা কোন শিশুদের জন্য কোন শিক্ষা স্তরের জন্য কি রকমের আমরা শিক্ষা মডেলগুলো ব্যবহার করব এবং এই যে শিক্ষা মডেল যে ব্যবহার করব তো সেগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো জড়িত আছে বা কোন কোন উপাদানগুলো সংযুক্ত আছে এবং সেই উপাদানগুলো এক্স্যাক্টলি কীভাবে আমরা মেনটেন করবো, তো সেই জন্যই কিন্তু প্রত্যেক শিক্ষণ মডেলের জন্য বা শিক্ষণ কার্যের জন্য এই উপাদানগুলো কিন্তু প্রত্যেক শিক্ষকের জানা উচিত। তো এই জন্যে আজকের এই ক্লাসটি। তো এখানে আমি শিক্ষণ মডেলে মূলত 6টি উপাদান আলোচনা করেছি। আর কোথাও কোথাও কোনো শিক্ষাবিদ বা মনোবিদ 4টি স্তরের কথা বলেছেন বা উপাদানের কথা বলেছেন, আবার কোথাও কোথাও 6টির কথা বলেছেন। তো আমার মতেও এই 6টি উপাদানকে স্বীকার করে নেওয়া উচিত এবং শিক্ষণ কার্যের ক্ষেত্রে এই 6টি উপাদানকে গুরুত্ব দেওয়া উচিত। তো প্রথম যে উপাদান সেটা হচ্ছে ফোকাস, মূল কেন্দ্রবিন্দু। দ্বিতীয়টা হচ্ছে শিক্ষণের বা শিক্ষণ মডেলের বিষয়বস্তুর বিন্যাস বা সিনট্যাক্স করা এবং প্রিন্সিপাল অফ রিয়াকশন বা শিক্ষকের প্রতিক্রিয়া নীতি। এখানে শিক্ষক কেন, শিক্ষার্থীর প্রতিক্রিয়া নীতি হতে পারে। তারপর সোশ্যাল সিস্টেম বা শিক্ষণের সামাজিক ব্যবস্থা, তারপর শিক্ষণ সহযোগী ব্যবস্থা বা সাপোর্ট সিস্টেম, এবং তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন বা শিক্ষণ মডেলের প্রয়োগ। এবং আমি প্রত্যেকটা বিষয় খুব অল্প কথা আমি সম্পূর্ণভাবে আলোচনা করব এবং সেই জায়গা থেকে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো প্রথম সেটা হচ্ছে কি শিক্ষণ মডেলের যে প্রথম উপাদান সেটা হচ্ছে ফোকাস। অর্থাৎ একটি শিক্ষণ মডেলকে কোনো উদ্দেশ্যে, মানে যে কোনো উদ্দেশ্যে আমরা পরিচিত করা হবে এবং পরিচালনার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি হবে সেটা আমরা কোন স্তরের জন্য করতে পারি, সেই শিক্ষার্থীদের মানসিক, শারীরিক, নৈতিক বা কোন দিকের উন্নতিকরণ বা তার সংশোধনের জন্য আমরা শিক্ষণ মডেল ব্যবহার করছি। তো এইরকম যে শিক্ষাটাকে বা শিক্ষণ কার্যের যে উদ্দেশ্যটার ভিত্তিতে আমরা শিক্ষাদান করব সেটাকে কিন্তু বলা হচ্ছে ফোকাস বা শিক্ষণের কেন্দ্রবিন্দু। ঠিক আছে। তো এক্ষেত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থীর সামাজিক মনোবৈজ্ঞানিক যে উদ্দেশ্যগুলি পরিপূরণ করার জন্য শিক্ষণ মডেল তৈরি হবে তারই উপর ভিত্তি করে এই কেন্দ্রবিন্দুটি গঠিত হয়। তো এখানে আমরা কি বললাম, সামাজিক এবং মনোবৈজ্ঞানিক, কিন্তু এর সঙ্গে সঙ্গে তো আরও অনেক দিক আছে। মনোবৈজ্ঞানিক দিকের অনেকগুলো দিক আছে যেগুলো হয়তো পুরোপুরি একটা মানে আলাদা একটা বড় একটা ক্ষেত্র রয়েছে, যে জায়গায় হয়তো অনেকটা সংশয় রয়েছে। তো এইরকম। তো এরপর 2 নম্বর উপাদান সেটা হচ্ছে শিক্ষণ বা শিক্ষণের বিষয়বস্তুর বিন্যাস করো। অর্থাৎ সমগ্র শিক্ষণ মডেলটি বা একটি শ্রেণীকক্ষে যখন আমরা শিক্ষণ কার্যটিকে প্রয়োগ করব বা করা হবে, তো তখন সেই সমগ্র শিক্ষণ পদ্ধতিটিকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। কীরকম, সেখানে আমি নিচে কয়েকটা স্তর দিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে যেমন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে শিক্ষামূলক সম্পর্ক, অর্থাৎ তাদের মধ্যে কী রকমের সম্পর্ক থাকছে এবং তাদের মধ্যে যে সম্পর্কটা যত উন্নত ধরনের হবে, যত বিশ্বাসশীল হবে, আমার মনে হয় যে সেই শিক্ষণ কার্য বা সেই শিক্ষণ ততটা বেশি ফলপ্রসূ হবে। দ্বিতীয়টা হচ্ছে কি শিক্ষণের বিষয়ের বর্ণনা, অর্থাৎ আমি বা যে লক্ষ্যটাকে ভিত্তি করে শিক্ষণ কার্য দেওয়া হচ্ছে, তো সেই বিষয়টিকে কিন্তু অবশ্যই শিক্ষক একজন আবার যে শিক্ষাদান করবে তার জন্য বর্ণনা করা উচিত বা এটা কিন্তু শিক্ষার্থীদেরকে সামনেও কিন্তু করা উচিত যে আমি মূলত আজকে এই কাজটা করছি, এই কাজটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা। অর্থাৎ তোমার মধ্যে যে এই বিষয়গুলো রয়েছে এবং আমি যদি এই বিষয়গুলো তোমার মধ্যে তোমার সামনে তুলে ধরি এবং তুমি সেটা ভালো করে বোঝো বা আয়ত্ত করো, তারপর তোমার মধ্যে এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন ঘটবে। তো এইভাবেই কিন্তু শিক্ষণের যে মূল বিষয়বস্তু সেটা কিন্তু বর্ণনা করা উচিত। এরপর 3 নম্বরটা কি রয়েছে, শিক্ষার্থীদের আত্মমূল্যায়নের শিক্ষা দাও। অর্থাৎ শিক্ষার্থীরা যে আছে ওরা যে শুধু মানে ওরা শুধু যে শিক্ষার বিষয়বস্তুটা করবে তা কিন্তু সঙ্গে সঙ্গে তার নিজের মধ্যে কি আছে সেটাও কিন্তু অর্থাৎ একজন শিক্ষক যেভাবে করবেন, যেভাবে ভাবতে বলবেন সেভাবেই কিন্তু সে নিজেকেও মূল্যায়ন করবে এবং নিজেকেও সেই শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করবে। তারপর শিক্ষণের সমস্যার বিকল্প পদ্ধতি অনুসন্ধান, অর্থাৎ এই যে আমরা যে শিক্ষা করছি, তো শিক্ষা দান করার সময় বিভিন্ন সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যাগুলোর মধ্যে অন্য বিকল্প সমস্যাটা সমাধান করা যে শুধু যে একটা লেকচার মেথডে যে হতে পারে তা তো নয়, সঙ্গে সঙ্গে অন্য পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা হতে পারে। তো সেই পদ্ধতিগুলোকে কিন্তু একটু লক্ষ্য রাখবে বা দেখা উচিত। তারপর কিন্তু শিক্ষক শিক্ষার্থী উপযোগী পদ্ধতিতে সমস্যা সমাধানে উৎসাহ দান, অর্থাৎ সঠিক একটা পদ্ধতিতে সমস্যা সমাধান করতে হবে। তারপর যে অনুসরণ করা এবং সমস্যা সমাধানে সাহায্য করা, অর্থাৎ তাদেরকে অনুশীলনের সহায়তা করা এবং তাদেরকে সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যাবে সেই হিসেবে তাকে
শিক্ষককে সহায়তা করা বা শিক্ষার্থী সহায়তা করা, এটাও কিন্তু একটা উপাদান। অর্থাৎ দ্বিতীয় উপাদানের মধ্যেই কিন্তু এই স্তরগুলো আমরা লক্ষ্য করতে পারি বা এগুলো গুরুত্ব দেওয়া উচিত। এরপর হচ্ছে শিক্ষকের প্রতিক্রিয়ার নীতি। অর্থাৎ শিক্ষকের প্রতিক্রিয়ার নীতি বলতে মূলত একজন বোঝায় যে একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে শিক্ষাদান করবে বা করার সময় কি রকমের আচরণ করবেন, কোন ধরনের আচরণের দ্বারা শিক্ষণের বিষয়বস্তুকে আকর্ষণীয় করে তুলবেন তারই বর্ণনা। অর্থাৎ একজন শিক্ষক কি কি আচরণগুলো করবে, অর্থাৎ তাদের মধ্যে মুখের হাসি কীরকম থাকবে, তার হাত বা অঙ্গ সঞ্চালন প্রবৃত্তিটা কীরকম থাকবে বা ধরনটা কীরকম থাকবে, হ্যাঁ, এবং সঙ্গে ছেলেমেয়েরা যখন কোনো প্রতিক্রিয়া করবে সেখানে একজন শিক্ষক কীভাবে সেটার উত্তর বা প্রতিক্রিয়া দেবে, এই রকমের যে বিষয়গুলোতে এগুলো কিন্তু শিক্ষণ মডেল থাকে। অর্থাৎ এই বিষয়টাও কিন্তু শিক্ষণ মডেলের একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবারে শিক্ষণের সামাজিক ব্যবস্থা, অর্থাৎ শিক্ষণ মডেলের সামাজিক ব্যবস্থার স্তর বলতে মূলত আমরা একটা দিন বুঝতে পারি যে শিক্ষার্থীদের সামাজিক বিভিন্ন কর্মের সাথে যুক্ত করা। অর্থাৎ আমরা এই যে ছেলেমেয়েরা বা শিক্ষার্থী আমরা শিক্ষাদান করব, তো তাদের কিন্তু শিক্ষাদান করার একটা লক্ষ্য হচ্ছে তারা কিন্তু অবশ্যই যাতে এই শিক্ষা গ্রহণ করার পর তারা যাতে সামাজিক যাতে একটা নাগরিক হিসেবে বা নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে বা কোনোটা দায়িত্ব পালন করতে পারে। অর্থাৎ একজন শিশুকে বা একজন শিক্ষার্থীকে শিশু হিসেবে নিয়োজিত করে সমাজের কোন কোন ক্ষেত্রে তার কি কি ভূমিকা রয়েছে, কোন কোন স্তরে কি কি আচরণ করতে হবে, তো এরকম একাধিক বিষয়গুলো কিন্তু তাকে বোঝানো বা তার সামনে উপস্থাপন করাটাই হচ্ছে কিন্তু শিক্ষণ মডেলে এই সামাজিক শিক্ষণ একটা ব্যবস্থা। ওকে, তারপর হচ্ছে কি সাপোর্ট সিস্টেম। অর্থাৎ একজন শিক্ষক যখন শিক্ষা দান করছে, তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষকের ক্ষমতা এবং দক্ষতা এই দুটোর প্রয়োজন, এটা তো ঠিক। কিন্তু এছাড়াও সেই শিক্ষাদান কার্যটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য বা তাকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য শিক্ষার সঙ্গে আরও কিন্তু একাধিক বিষয়বস্তু থাকে। তো সেই বিষয়বস্তুগুলোকেই কিন্তু আমরা কিন্তু একসঙ্গে কিন্তু সহযোগী ব্যবস্থা বা সাপোর্ট সিস্টেম বলতে পারি। যেমন ধরুন শ্রেণীকক্ষের সাধারণ কাঠামোর মধ্যে কী কী রয়েছে, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, বেঞ্চ, চেয়ার ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে আমরা যদি বর্তমানে কথা বলি তাহলে দেখা যাবে যে যখন আমরা শিক্ষার্থীদের সামনে যখন আমরা একটা ডকুমেন্টারি দেখাচ্ছি, ঠিক আছে, তো সেটা দেখলে তার মধ্যে আরও বেশি ভালোভাবে জ্ঞান হবে। এবার আমাদের প্রজেক্টের মাধ্যমে দেখাচ্ছি সেটাতে আরও বেশি হবে, তাহলে এগুলো কিন্তু আমরা সাপোর্ট সিস্টেম বলতে পারি। এবং সর্বশেষ উপাদান যেটা, সেটা শিক্ষণ মডেলের প্রয়োগ। অর্থাৎ আমরা একটি শিক্ষণ মডেলকে যখন আমরা তৈরি করে ফেললাম, করার পর সেটাকে যখন আমরা প্রয়োগ করবো, এবার প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শর্ত থাকবে। যে আমি কোনো একটা শিক্ষণ মডেল আমরা তৈরি করলাম, কিন্তু করার পর দেখা গেল যে সেটা আমরা হয়তো তৈরি করলাম হয়তো কোনো একটা উচ্চশিক্ষার শিক্ষণ মডেল, সেটা আমরা প্রয়োগ করছি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই শিক্ষণ কিন্তু কখনোই কিন্তু সার্থকতা পাবে না। ঠিক আছে? এবার যেমন আমরা যদি বড়দের ক্ষেত্রে যদি আমরা শিক্ষার্থী জনকে আমরা পড়াবো বা বোঝাবো, তো সেক্ষেত্রে যদি আমরা এই ইউজ অফ ল্যাঙ্গুয়েজ যদি আমরা এটা ভাষার ব্যবহার, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ভাষাকে আমরা যতটা প্রায়োরিটি দেবো তার মাধ্যমে করলে সে যতটা বুঝবে, সেটা কিন্তু ছেলেমেয়েদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে সেটা কিন্তু নাও হতে পারে। কারণ সে যদি ইংলিশের বাইরে যদি তাদের অন্য কোনো মাতৃভাষা হয়ে থাকে, তো সেক্ষেত্রে তখন তাকে আমরা মাতৃভাষাতেই আমরা শিক্ষাদান করব বা করানোর চেষ্টা করব। তো এই রকমের শিক্ষণ মডেলটাকে যখন আমরা প্রয়োগ করব, সেক্ষেত্রে বিভিন্ন শর্ত বা নির্দিষ্ট নীতি আছে। তো সেগুলোকে মাথায় রেখে যখন শিক্ষাদান করব, তো তাকেই কিন্তু বলা হচ্ছে শিক্ষণ মডেলের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ টিচিং মডেল। তো আমি এই ক্ষেত্রে সবাইকে বলব যে এই মডেলগুলো তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে বা বুঝবে কোনটার পর কোনটা, কারণ এই সমস্ত জায়গা থেকেই তোমরা যদি কোনো নেট সেটের ক্যান্ডিডেটও যদি প্রশ্নটা যদি দেখে থাকো, আমি বলবো এই জায়গা থেকে প্রশ্ন আসে। অতএব তোমাদের এই দিকটা ভালো করে বোঝা উচিত। এবং দেখো সঙ্গে যারা করে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছো বা এমএ করছো, আমি মনে করব প্রত্যেকের জন্যই এই আজকের ক্লাসটি বা পিপিটি বেশি ভালো গুরুত্ব আছে। ঠিক আছে? তো যারা করে তোমরা আমার ক্লাসটিতে প্রথম দেখছো বা নতুন দেখছো, আমি তোমাদের সবাইকে বলবো তোমরা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং এরপর আমি এর পরের ক্লাসগুলোতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট টেস্ট বা বিভিন্ন এরকম একাধিক বিষয় নিয়ে ক্লাস করাবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।